হ্যালো বন্ধুরা, এক গ্রামে এক শেঠজি থাকতেন। তার নাম ছিল শেঠ আহমদ খান। তার ৫টা ইট ভাটা ছিল। এই ৫টা ভাটার পাশাপাশি তার নিজের ৩,৪০০ বিঘা জমিও ছিল। আশেপাশের এলাকায় তার বেশ নাম ডাক আর প্রভাব ছিল। তার কাছে ছিল প্রাচুর্য, অর্থ আর সম্মান। লোকেরা তাকে খুব শ্রদ্ধা করত। তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না। আল্লাহর কৃপায় তার ২ সন্তানও ছিল, এক ছেলে আর এক মেয়ে। মেয়েটি আলিগড়ে MBBS করত আর ছেলেটি, যার নাম আরিফ আহমদ খান, ইঞ্জিনিয়ারিং বিটেক করছিল। বিটেক শেষ করার পর আরিফ এক কোম্পানিতে চাকরি পায়। তার বেতন ছিল ৫,০০০ টাকা। একদিন শেঠ আহমদ খান ছেলেকে বললেন, বাবা, এই প্রাইভেট চাকরিটা ছেড়ে দাও, আমাদের ব্যবসা আছে, সেটা সামলাও আর এগিয়ে নাও। আরিফ পিতার কথা মেনে চাকরি ছেড়ে দেয়। সে বাড়ি ফিরে এসে ব্যবসা দেখতে শুরু করে এবং ভাটার পাশে তৈরি নিজের অফিসে বসতে থাকে। একদিন সে ভাটার আশেপাশে এমনিই ঘুরছিল। হঠাৎ তার চোখে পড়ল এক মেয়ে। সে কাদা মাটিতে জল ঢেলে হাত পা দিয়ে উল্টে দিচ্ছে আর পা দিয়ে মারাচ্ছে। মেয়েটি নিজের কাছে পুরো মন দিয়ে লেগেছিল। ঘাম তার শরীর থেকে পানির মতো ঝরছে, কিন্তু সে থামছে না। আরিফ থেমে তাকিয়ে রইল। একবার তাকিয়ে যেন চোখ সরাতে পারল না। ঘামের ঝলকানি দিয়ে তার মুখটা যেন চাঁদের মতো দীপ্ত হচ্ছিল। তার হাত পা কাদা মাটিতে মাখামাখি সেই মেয়েটি আর কেউ নয়, ফাতিমা। সেই ফাতিমা আরিফ আহমদ খানকে দেখল। সঙ্গে সঙ্গে কাদা থেকে বেরিয়ে এসে পাশে রাখা ওড়নাটা তুলে মাথায় দিল। কিছুক্ষণ তাকে চুপচাপ দেখার পর আরিফ খান সেখান থেকে ফিরে গেল। পরদিন সকালে আবার এলো। ফাতিমা তখনও সেই একইভাবে মাটি মারাচ্ছিল, ইট তৈরির জন্য মিশ্রণ তৈরি করছিল। যেই তার চোখে পড়ল শেঠের ছেলে, সঙ্গে সঙ্গে আবার ওড়নাটা মাথায় তুলে নিল। বন্ধুরা, ফাতিমা নিজের বাবা মাকে কাজে সাহায্য করত। তৃতীয় দিনে যখন আরিফ আবার ভাটায় গেল, ফাতিমাকে আর কোথাও দেখতে পেল না। ফাতিমা না, তার বাবা মা না, কেউ নেই। সেই পুরো ভাটা ঘুরে দেখলো, কিন্তু ফাতিমার নাম গন্ধও পেল না। মন খারাপ করে সে অফিসে ফিরে এলো। অফিসে এসে ক্লান্ত হয়ে এসি চালিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল। সন্ধ্যাবেলায় আবার গেল ফাতিমাকে দেখার জন্য। তারা যেখানে খায়, যেখানে ঘুমায়, সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু কোথাও ফাতিমা নেই। এইভাবে 10 দিন কেটে গেল। প্রতিদিন সে ভাটায় আসে, ফাতিমাকে খুঁজে আর হতাশ মুখে ফিরে যায়। একাদশ দিনে যখন আবার এলো, দেখলো ফাতিমা আবার আগের মতো কাজ করছে। তাকে দেখে আরিফের মুখে হাসি ফুটলো। সে এগিয়ে গিয়ে বলল, আরে, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে আমি কত খুঁজেছি জানো? ফাতিমা হেসে বলল, কোথাও না, আমরা তো এখানেই কাজ করছিলাম। আরিফ অবাক হয়ে বলল, আমি তো রোজ এখানে আসতাম, কিন্তু তুমি তো কোথাও দেখা দাওনি। এমন সময় ফাতিমার বাবা মা মোহাম্মদ আলী আর শাহিদা বেগম এসে পড়লেন। তারা আরিফ আহমদ খানকে সালাম করে বললেন, বাবা নমস্তে। কারণ তারা জানতেন এই সেই শেঠজির ছেলে। তারা তাকে যথেষ্ট সম্মান আর শ্রদ্ধা করতেন। আরিফ জিজ্ঞাসা করল, আপনারা এখানে কতদিন ধরে কাজ করছেন? ফাতিমার বাবা মোহাম্মদ আলী বললেন, ছোট মালিক, আমাদের এখানে কাজ করতে করতে 20 বছর হয়ে গেল। তারপর আরিফ ফাতিমার সম্পর্কে জানতে চাইল। তখন মোহাম্মদ আলী বললেন, এ আমার মেয়ে। আরিফ এসে বলল, খুব পরিশ্রমী মেয়ে, মন দিয়ে নিজের কাজটা করে। এখানকার মেয়েরা কত পরিশ্রম করে, আর আমাদের বাড়ির মেয়েরা তো আটা পর্যন্ত মাখতে জানে না। আর এই মেয়েটা তো পুরো এক বালতির সমান কাদা মাখছে। বেচারি কি পরিশ্রমটাই না করছে। ফাতিমার বাবা মা মাথা নেড়ে বললেন, হ্যাঁ ছোট মালিক, খুব কাজ করে, খুবই পরিশ্রমী। আরিফ বলল, আপনাদের মেয়েটা সত্যিই অসাধারণ। এ কথা শুনে ফাতিমা মিষ্টি হেসে ইংরেজিতে বলল, থ্যাংক ইউ শেঠ সাহেব। তার বাবা মা সেটা শুনে গর্বে ভরে গেলেন। মোহাম্মদ আলী বললেন, ছোট মালিক, আমাদের মেয়ে পড়াশোনাও জানে। ছোটবেলা থেকে নানির বাড়িতে থাকতো। ওখানে 12 ক্লাস পর্যন্ত পড়েছে। যখন ওর নানির মৃত্যু হলো, তখন আমরা ওকে ফিরিয়ে নিয়ে এলাম। এখন আমাদের সঙ্গেই থাকে, আর 1-2 বছর পর ওর বিয়ে দিয়ে দেব। তখন শ্বশুর বাড়ি চলে যাবে। এ কথা শুনে আরিফ অবাক হয়ে বলল, ও তাই? তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছ? ফাতিমা বলল, আমি সায়েন্স ম্যাথ নিয়ে পড়েছি।
এটা শুনে আরিফ বিস্মিত হয়ে বলল, ম্যাথ? এটা তো খুব কঠিন বিষয়। ফাতিমা হেসে বলল, কিছুই কঠিন না, এটা তো আমার প্রিয় বিষয়। আরিফ বলল, আচ্ছা, তাহলে তো তোমার নামটা মুখস্থ থাকার কথা। ফাতিমা হেসে উত্তর দিল, 100 পর্যন্ত। আরিফ এসে বলল, 100 মানে 10-এ 100, তাই তো? ফাতিমা সঙ্গে সঙ্গে বলল, না, 10-এ 1000 গুণ পর্যন্ত জানি, পুরো মুখস্থ আছে আমার। বন্ধুরা, তুমি যদি কাউকে বলো যে তোমার 20 পর্যন্ত নামটা মুখস্থ, তাহলে সামনে বসা মানুষ সঙ্গে সঙ্গে তোমাকে পরীক্ষিত নিতে চাইবে, বলবে শোনাও 17-র নামটা, শোনাও 19-এর নামটা। তেমনি আরিফও সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা বলো দেখি 63-এর নামটা, 65-এর নামটা, 75-এর নামটা। ফাতিমা একেবারে সাবলীলভাবে সব নামটা বলে দিল, আর আরিফ তার ফোনে ক্যালকুলেটর চালিয়ে রেখেছিল, দেখলো যে সে ঠিক নাকি ভুল বলছে। বন্ধুরা, যখন সে একে একে সব নামটা একদম ঠিকঠাক বলল, তখন আরিফ একদম অবাক হয়ে গেল। সে ফাতিমাকে গভীরভাবে মুগ্ধ হয়ে গেল ফাতিমার প্রতি। তারপর সে বলল, তুমি কি এই ইটের ক্ষেত্রফল বের করতে পারবে? ফাতিমা মুচকি হেসে বলল, ইটের ক্ষেত্রফল? আমি তো চাইলে আপনার পুরো ভাটার ক্ষেত্রফল বের করে দিতে পারি। বলুন, এই চিমনিটার ক্ষেত্রফল বলবো? যেখানে আপনি বসেন সেই অফিসের ক্ষেত্রফল? আরিফ নিজেও পড়াশোনায় ভালো ছিল, তাই তার কথার মানে সঙ্গে সঙ্গে বুঝে নিল। তারপর আরও কিছু প্রশ্ন করলো এবং উত্তর শুনে আরও মুগ্ধ হয়ে গেল। এদিকে ফাতিমার বাবা মা পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিল। তারা আরিফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সাহেব, কেমন লাগলো আপনার আমার মেয়েকে? পড়াশোনা কিছু জানে? আরিফ এসে বলল, কি বলবো চাচাজি, আপনার মেয়েটা ভীষণ ট্যালেন্টেড। হয়তো আপনারা বুঝতে পারেন না, কিন্তু সহজেই সে কোনো পরীক্ষায় পাশ করতে পারে। এত বুদ্ধিমতী, এত শিক্ষিত, সত্যিই এক আশ্চর্য মেয়ে। এই কথা বলে আরিফ সেখান থেকে চলে গেল। তারপর থেকে সে রোজই আসতো এবং ঘন্টার পর ঘন্টা ফাতিমার সঙ্গে গল্প করত, কখনো কাজের কথা, কখনো অন্য কথা। ধীরে ধীরে দুজনের চোখে প্রেম জন্ম নিল। কিছুদিন পর আরিফ তার বোনের সঙ্গে দেখা করতে আলিগড় চলে গেল, সে যেখানে MBBS পড়ছিল। 3 দিন পর সে ফিরে এলো, আর চতুর্থ দিনেই সরাসরি ভাটায় পৌঁছে ফাতিমার কাছে গেল। সেদিন ফাতিমা কিছুটা মন খারাপ নিয়ে বসেছিল, তবে আরিফকে দেখে হাসলো আর বলল, আপনি না বলে কোথায় চলে গিয়েছিলেন? আরিফ বলল, বলার প্রয়োজন কি ছিল? ফাতিমা হেসে বলল, না, এখানে কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছিল। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে? ফাতিমা মিষ্টি হাসি দিয়ে বলল, একজন, আপনার ভাটার একজন মজুর। আরিফ বুঝে গেল সে নিজেকেই বোঝাচ্ছে, তাই হেসে বলল, কি ব্যাপার, তুমি কি সত্যিই আমার অপেক্ষা করছিলে? ফাতিমা মজা করে বলল, আচ্ছা, আমি তো তোমার জন্য 10 দিন অপেক্ষা করেছিলাম, তখন তুমি কোথায় গিয়েছিলে? আরিফ বলল, আমাদের অন্য ঘরটায় কাটানো হয়েছিল, সেখানে কাজ একটু বেশি ছিল, তাই 10 দিন এখানে ছিলাম না। সেদিন আর মিথ্যে বলেছিলাম যে আমরা এখানেই ছিলাম। তখন আরিফা হেসে বলল, আমিও আমার বোনের কাছে গিয়েছিলাম, ওর বিয়ের জন্য পাত্র দেখতে যেতে হয়েছিল। ফাতিমা জানতে চাইলো, আপনার বিয়ে কবে হবে? আরিফ হেসে উত্তর দিল, আমার বিয়ে তো আগেই হয়ে গেছে। আরিফ শান্তভাবে বলল, আমি তো বিয়ে করা মানুষ। এ কথা শুনে ফাতিমার চোখ ছলছল করে উঠল, যেন কেউ তার জীবনের সবচেয়ে দামি জিনিসটা কেড়ে নিয়েছে। আরিফ যখন তার এমন অবস্থা দেখলো, সে তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, কি হলো রে? আমি তো সোজা তোমার সঙ্গে মজা করছিলাম। ফাতিমা কাবা গলায় বলল, না বাবু, মজা করছিলেন না। আরিফ তাড়াতাড়ি বলল, তোমার মাথার কসম খেয়ে বলছি, আমার বিয়ে হয়নি, আমি শুধু মজা করে বলছিলাম। ফাতিমা নিচু স্বরে বলল, আমি কে আপনার যে আমার মাথার কসম খাচ্ছেন? আরিফ তার হাতটা ধরে ফেললো আর কোমল স্বরে বলল, তুমি হয়তো জানো না তুমি আমার জন্য কি। এরপর দুজনের চোখ একে অপরের চোখে হারিয়ে গেল। মুহূর্তের মধ্যে তারা একে অপরকে জড়িয়ে ধরলো। তখন তাদের আর কোনো চিন্তা রইল না, কে দেখছে, কোথায় দাঁড়িয়ে আছি, কিছুই না। 2-3 মিনিট ধরে তারা চুপচাপ একে অপরের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকলো। ঠিক তখনই ফাতিমার মা শাহিদা বেগম ঘুম থেকে ওঠার সময়, তিনি সেদিকেই আসছিলেন।
যখন দেখলেন ফাতিমা আর আরিফ একে অপরকে জড়িয়ে আছে, তখন ইচ্ছে করে হালকা খটখট শব্দ করলেন যেন তারা বুঝে যায় কেউ আসছে। যেই না শব্দটা কানে গেল, আরিফ আর ফাতিমা দুজনেই আটকে উঠল। তাড়াতাড়ি একে অপরের কাছ থেকে সরে গেল। শাহিদা বেগম এসে আরিফকে বলেন, সাহেব, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, রোদ খুব জোরে, এভাবে শ্রমিকদের সঙ্গে রোদে থাকা আপনার পক্ষে ঠিক নয়, আপনি অফিসে গিয়ে বসুন। আরিফ চুপচাপ সেখান থেকে চলে গেল। তার চলে যেতেই শাহিদা বেগম মেয়ের দিকে ঘুরে তাকালেন, গম্ভীর মুখে কড়া স্বরে বললেন, বিটিয়া শোনো, এরা বড়লোক মানুষ, এদের সঙ্গে মেশা ঠিক না, এরা ভালো না, আমাদের মতো গরিবদের সঙ্গে খারাপ আচরণ করে, আর আমরা কিছুই করতে পারি না। যদি শেঠজির কানে এসব খবর পৌঁছায় তাহলে আমাদের তিনজনকে জীবন্ত ভাটায় ঢুকিয়ে দেবেন, কেউ জানতে পর্যন্ত পারবে না। তিনি আরও বললেন, এই কারণে এখানে কেউ নিজের তরুণ বউ বা মেয়েকে নিয়ে আসে না, কিন্তু আমরা তোমাকে এনেছি কারণ তোমার ওপর আমাদের অগাধ বিশ্বাস ছিল। কিন্তু ফাতিমা, যদি তুমিও এমন কাজ করো তাহলে আমাদের মান সম্মানের কি হবে? তুমি আরিফ ওর সঙ্গে যেমন কথা বলো তা আমার ভীষণ খারাপ লাগে। ওদের জীবন আলাদা, আমাদের জীবন আলাদা। তুমি তোমার সীমা বজায় রেখো। মেয়ে, তুমি সাবধানে থেকো, এমন কিছু কখনো করবে না, বুঝলে? বন্ধুরা, জীবনে প্রথমবার ফাতিমা কাউকে ভালোবেসেছিল, কিন্তু সেই ভালোবাসায় আজ বাধা এসে গেল। কঠিন বকুনি, নিষেধাজ্ঞা আর চোখের জল। ওদিকে আরিফের মনোবল আরো বেড়ে গেল। সে গাড়ি নিয়ে বাজারে গেল, ফাতিমার জন্য নতুন নতুন উপহার আর জামা কাপড় কিনলো। সবকিছু একটা সুটকেসে ভরে রাখলো। পরদিন সকালে সে ভাটায় এসে সরাসরি ফাতিমার সামনে হাজির হলো। সেদিন ফাতিমা কিছুটা চুপচাপ ছিল, মন খারাপ লাগছিল তার। আরিফ কথা বলার চেষ্টা করলো, কিন্তু ফাতিমা কোনো উত্তর দিল না। তখন সে নরম গলায় বলল, কি হয়েছে? কাল যা ঘটেছে সেটা নিয়ে রাগ করেছো নাকি? দেখো, তোমার জন্য কিছু উপহার এনেছি। ফাতিমা রেগে গিয়ে বলল, ছোট মালিক, দয়া করে আমার কাছ থেকে আর আসবেন না। কাল মা দেখে ফেলেছিল আর আমাকে খুব বকেছেন। যদি আপনার বাবার কানে এসব যায়, তিনি আমাদের মেরে ফেলবেন। আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু আমাদের প্রাণ যাবে। তাই অনুরোধ করছি, দয়া করে আমার পেছনে ঘোরাঘুরি করবেন না, আমার সামনে কথা বলবেন না, আমার কাছে আসার কোনো দরকার নেই। ঠিক তখন শাহিদা বেগমও সেখানে চলে এলেন। তিনি হাত জোর করে বলেন, সাহেব, আমরা গরিব মানুষ, আমাদের পেটে লাথি মারবেন না। গত 20 বছর ধরে এই পরিশ্রমের কাজ করে জীবন চালাচ্ছি। যদি বড় মালিক জানতে পারেন, উনি আমাদের চামড়া ছাড়িয়ে নেবেন। উনি কখনোই শুনবেন না দোষকার। তাই দয়া করে আমাদের মেয়েটার পেছনে আর লাগবেন না। আমরা খুব গরিব, আমাদের আর কোনো ভরসা নেই। আপনার তো পুরো দুনিয়া পড়ে আছে। অনুরোধ করছি, কাল আপনি আমার মেয়ের সামনে যা করেছেন আর কখনো এমন করবেন না। কথা বলে শাহিদা বেগম কান্নায় ভেঙে পড়লেন। সবকিছু শুনে আরিফ হতাশ হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। তারপর চুপচাপ নিজের কাজে ফিরে গেল। অন্যদিকে ফাতিমা ফুপিয়ে কেঁদে উঠল, কারণ আজ তার ভালোবাসার সমাপ্তি ঘটেছিল। সন্ধ্যাবেলায় আরিফ বাবা মার সঙ্গে বসে খাওয়া খাচ্ছিল। হঠাৎ সে বলল, পাপা, আমি বিয়ে করতে চাই। শেঠ আহমদ খান হেসে বলল, বিয়ে করো না বাবা, নিশ্চয়ই করো। আরিফ বলল, আমি তো তোমাকে কি বলতে চেষ্টা করছি, আমি বিয়ে করতে চাই। শেঠ আহমদ খান বললেন, না ছেলে, আমরা মজা করছি না, বলো তুমি কি কারোর সঙ্গে প্রেমে পড়েছো? আরিফ লাজুক হেসে বলল, হ্যাঁ বাবা, আমি এক মেয়েকে খুব পছন্দ করি, কিন্তু সে দরিদ্র পরিবারের। শেঠজি তর্ক ছাড়াই বললেন, শোনো ছেলে, ধনী বা দরিদ্র হওয়া কোনো সমস্যা নাই, মেয়েটা ভালো হওয়া দরকার। তাছাড়া আমাদের কাছে আল্লাহর দেওয়া সবকিছু আছে, আমাদের কোনো অভাব নেই যে কোনো কিছু চাইবো না। বলো তো সে কে? আরিফ বলল, বাবা, সে মেয়ে কিছুটা কম পড়াশোনা করেছে, কিন্তু জ্ঞান সে অনেক বেশি রাখে এবং খুবই ট্যালেন্টেড। শেঠজি হেসে বলল, বেশ, আর কোনো বিশেষ গুণ আছে কি? আরিফ বলল, বাবা, সে মেয়ে আমাদের ভাটার কাজেও থাকে। এই কথা শুনে শেঠজি চমকে উঠলেন এবং দাঁড়িয়ে উঠলেন। কি গল্প বলছো তুমি? কোন ভাটায় কাজ করছে? আরিফ উত্তর দিল, সেখানে আমি অফিসে বসি, সেই ভাটাই। সে জিজ্ঞাসা করলো, ঠিক আছে, মেয়েটার নাম কি? আরিফ বলল, বাবার নাম ফাতিমা। শেঠ আহমদ খান বললেন, ঠিক আছে, ফাতিমা যে মোহাম্মদ আলীর মেয়ে? আরিফ বলল, বাবা, আমি মায়ের বাবার নাম জানি না, সে তার বাবা মায়ের সঙ্গে ওই ভাটায় কাজ করে। তারপর সে মুন্সি আব্দুল কাইনকে ফোন করলো। তৎক্ষণাৎ ভয় যাও, মোহাম্মদ আলী, তার স্ত্রী শাহিদা বেগম আর মেয়ে ফাতিমা, তিনজনকে নিয়ে আমাদের বাড়িতে আসো।
বন্ধুরা, এরপর বাড়িতে হইচই পড়ে গেল। আরিফের মা বললেন, আমি তো শুরু থেকেই বলেছিলাম তাকে ভাটায় পাঠাবে। কে যেন জাদু বা অন্য কোনো প্রভাব ফেললো, আর যখন সে ভাটার মেয়ের সঙ্গে বিয়ে করবে। এটা কি মূর্খতা! শেঠজি কিছুটা ক্রোধিত হয়ে এসে বলল, হায় আল্লাহ, আরেকটু শান্ত হও, আমাকে ভাবার সময় দাও। এরপর মুন্সি আব্দুল করিম ভাটায় গেলেন এবং বললেন, আপনাদের সবাইকে শেঠজি বাড়িতে ডেকেছেন, আমার সঙ্গে চলুন। তারা বুঝতে পারলো যা তারা ভয় করেছিল তা সত্যি হয়েছে। ফাতিমার মা শাহিদা বেগম মুন্সির পায়ে ধরে পড়লেন এবং কেঁদে কেঁদে বললেন, মুন্সিজি, আমাদের মেয়েকে বাঁচান, এতে তার কোনো দোষ নেই। মুন্সি কিছু বুঝতে না পেরে বলেন, কি হয়েছে? আমার কিছুই জানা নেই। এরপর শাহিদা বেগম মুন্সিকে সব পরিস্থিতি বুঝিয়ে বললেন, ফাতিমার কোনো দোষ নেই, ছোট মালিক প্রতিদিন তার কাছে আসতেন। এখন কিভাবে শেঠজির কাছে খবর পৌঁছালো আমরা জানি না। এখন আমাদের কি হবে? শাহিদা বেগম অনুরোধ করলেন, মুন্সিজি, আমাদের কোনোভাবে বাঁচান, আমাদের এখান থেকে বের করে দিন, আমরা এই গ্রাম ছেড়ে দূরে চলে যাব। মুন্সি বললেন, তোমরা শুধু নিজের চিন্তা করছো, আমার কি হবে তা ভাবছো না? শেঠজি আমাকে আরিফের দেখাশোনা করার জন্য নিয়েছিলেন। এত বড় ঘটনা আমার নাকের সামনে ঘটেছে, তবে যা হবে দেখা যাবে। তোমরা ভয় পেও না, আমি তোমাদের সঙ্গে আছি। এরপর চারজন রাত 11টায় শেঠজির কোর্টে পৌঁছান। শেঠজির সামনে শাহিদা বেগম ফাতিমার পায়ে পড়ে কেঁপে কেঁপে বলেন, মালিক, আমার মেয়ের কোনো দোষ নেই। শেঠ আহমদ খান মোহাম্মদ আলীর দিকে তাকিয়ে বলেন, মোহাম্মদ আলী, দয়া করে স্ত্রীকে তুলুন, সবাই চুপ থাকুন। তারপর তারা ফাতিমার দিকে তাকালেন এবং বলেন, বেটা, এখানে এসো, বলো তো, তুমি তাকে ভালোবাসো নাকি সে তোমাকে ভালোবাসে? আর বলতে পারো শাস্তি কাকে দেওয়া উচিত? এবং এই মুহূর্তে ফাতিমার কথা বলল। ফাতিমা বলল, এতে তাদের কোনো দোষ নেই, সব ভুল আমার। এরপর আরিফ বলল, না বাবা, এটি মিথ্যে বলছে, ভুল আমার, আমি ওর কাছে যেতাম এবং কথা বলতাম, আপনি ওদের কেন শাস্তি দেবেন না? ওরা নির্দোষ। কথা শুনে শেঠ আহমদ খান হেসে উঠলেন। তিনি তার স্ত্রীকে ডেকে বললেন, দেখো, এটাই সেই মেয়ে, তুমি দেখো সুন্দর কিনা। আরিফের মা ফাতিমাকে দেখলেন এবং বললেন, এটা তো খুব সুন্দর। শেঠ আহমদ খান হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, ঠিক আছে, এখন তোমার কাজ হয়ে গেল। এই মেয়ে সুন্দর হবার সঙ্গে সঙ্গে পরিশ্রমী এবং পড়াশোনায়ও ভালো। শেঠ মোহাম্মদ আলী ও তার স্ত্রীকে আমি 20 বছর ধরে কাজ করতে দেখেছি। তাদের সততা এবং তাদের অনুগত্যতা অনন্য। এই সম্পর্ক নিয়ে আমার কোনো দ্বিধা নেই। আমার ধারণা ফাতিমা এবং আরিফ একে অপরকে খুব ভালোবাসে এবং জীবনভর সুখে থাকবে। এছাড়া আমাদের আর কি দরকার? আমাদের সন্তান সুখে থাকলেই আমরা খুশি। এরপর ফাতিমার মা বাবা বললেন, শেঠজি, আমাদের দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমরা জীবনভর আপনার জন্য বিনামূল্যে কাজ করব। শেঠজি হেসে বললেন, মোহাম্মদ আলী, তুমি আজ থেকে আমার জামাই, এইসব কথা বন্ধ করো। এরপর ফাতিমা এবং আরিফ তাদের বিয়ের সম্পূর্ণ প্রোগ্রামের সঙ্গে সম্পন্ন করলো। বিয়ের পর ফাতিমা আবার তার পড়াশোনা শুরু করলো। বন্ধুরা, এখন আপনাদের কি মনে হয় শেঠ আহমদ খান এবং আরিফ আহমদ খান সম্পর্কে আপনারা মতামত কি? শেঠজি কেন এত দ্রুত তার সন্তানের বিয়েতে রাজি হলেন? আপনার মন্তব্য অবশ্যই জানান। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আমাদের একমাত্র অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের উৎসাহ বেড়ে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।